নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। এমন আগোছালো আলুথালু চুল, একটুও সাজ নেই। আসলে আমি স্নান টান করে চুল শুকোচ্ছিলাম। এখন আসলে হালকা হালকা শীতের আমেজ, তাই রোদে বসে স্নানের পরে একটু চুল শুকোতে ভালোই লাগে। তখনই ভাবলাম যে একটু করে আপনাদের সাথে কথা বলে নেওয়া যাক। আসলে জীবন এই মুহূর্তে যে কেমন আর তার পর মুহূর্তে যে কেমন তা বলা বড়ই মুশকিল। হয়তো খুব ভালোভাবেই আছি, হাসছি বা গল্প করছি, তার পর মুহূর্তেই দেখা গেল কোনো একটা ঝড় এমনভাবে এলো যে সব ওলটপালট করে দিয়ে চলে গেল। জীবনের এই খেলাটা না ভালোই লাগে বলুন? এটাই তো জীবন। এই খেলাগুলো আছে জীবনে, এই খেলাগুলো খেলে যাচ্ছে, তাই আমরা জীবিত আছি। কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে, যুক্তি বুদ্ধি দিয়ে আমাদের বিচার না করে সেগুলো করা বোধ হয় উচিত নয়। কিছু কিছু সময় দেখি যে মানুষ হয়তো ছোট্ট কোনো ব্যাপারকে অনেক বড় করে ফেলছে। সেই বড় হয়ে যাওয়ার ফলে হয়তো আশেপাশের মানুষদের জীবনটাও খুব ওলটপালট হয়ে যাচ্ছে। কিন্তু যে সেটা করছে সে হয়তো বুঝেই উঠতে পারছে না যে সে একটা কত বড় ভুল করছে। আমি নিজে জীবনে একটু রিয়েলাইজ করেছি একটা জিনিস, সেটা হচ্ছে হয়তো এটা সহজ নয়। আমারও প্রথম একটুখানি মনে হতো কিভাবে করা যায় কি না, কিন্তু যখন আমি একবার করে ফেললাম না, তারপর থেকে আমার কাছে এটা খুব ইজি হয়ে গেছে। ইজি হয়ে গেছে মিনস এমন না যে আমি যখন তখন যা ইচ্ছা তাই করি। তো একটু খোলসা করে বলি, হয়তো কিছুই বুঝতে পারছেন না। ধরুন আমি কোনো ভুল করলাম, মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থী হওয়া, এই ক্ষমাটা না চাওয়া খুব জরুরি। এটা আমার মনে হয়, কারণ আমার জীবনে আমি এরকম মানুষ দেখেছি যারা হয়তো অনেক বড় ধরনের অন্যায় করেছে আমার সাথেই। আমি অন্যদের কথা বলছি না, আমার সাথেরটুকুই বলছি। অন্যদের সাথে যা করে সেটা তারা বিচার করবে বা তাদের বুদ্ধিতে কী বলে সেই অনুযায়ী তারা বলবে। আমি আমারটুকু বলতে পারি যে আমার মনে হয় যে আমি যেমন কোনো ভুল করলে হয়তো খানিকক্ষণ খুব রাগের মাথা থাকে, ব্যাপারটা অ্যাকসেপ্ট করা যায় না, কিন্তু নিজেকে শান্ত করে নিয়ে আমি কিন্তু সেই আমার ভুলটুকুর জন্য আমি অবশ্যই সেই মানুষটির কাছে গিয়ে নিজে থেকে মুখে বলে ক্ষমা প্রার্থনা করি, এবং এতে আমার মনও হালকা হয় এবং সেই মানুষটির মনও হালকা হয়। কারণ বর্তমান প্রজন্ম প্রচণ্ড জটিল প্রজন্ম। আমি শুধু বর্তমান প্রজন্ম বলতে আমাদের সন্তানদের কথা বলছি না, আমরাও যথেষ্ট জটিল মানসিকতা, জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কিছু মানুষ থাকে, তারা তাদের ইগোর কাছে গিয়ে হার মেনে যায়, কখনোই নিজের অন্যায়ের জন্য মুখ ফুটে ক্ষমা প্রার্থনা করতে পারে না। হয়তো কিছু সময়ের জন্য বা কোনো পরিস্থিতিতে তারা হয়তো সে রিয়েলাইজ করলো যে হ্যাঁ, হয়তো আমার এটা ভুল হয়েছে, আমার এটা করা উচিত হয়নি। সে সেই কারণবশত হয়তো নিজে খুব কনসিয়াসলি পরবর্তীতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। কিন্তু এই জিনিসটা না স্থায়িত্ব বেশি দিন থাকে না। যদি তুমি নিজেই ভাবছো আমি নিজেকে শুধরাচ্ছি,
কিন্তু এখনকার মানুষদের মধ্যে সেই দৃঢ়তা পাওয়া যায় না, যে জিনিসটা আমাদের দাদু ঠাকুরদা বা বাবা মার মধ্যে আমরা দেখে এসেছি, যে আমি যদি নিজে রিয়ালাইজ করি সেটাকেও আমি দৃঢ়তার সাথে নেই। সেই জিনিসটা আজকাল খুব কমে গেছে। তাই আজকাল সে যদি নিজে রিয়ালাইজ করেও, তাও সেটার স্থায়িত্বটাকে সে বেশি দিন রাখতে পারে না। কারণ যখন একটা জিনিস লক্ষ্য করবেন, যখন যেটা মানুষের স্বভাব হয়ে দাঁড়ায়, বা যখন যেটা তার জেনেটিক কোনো প্রবলেম, বা তার যেটা তার ভেতর থেকে সে ওই রকমই সে মানুষটা, তখন সে সেটাকে বদলাতে গেলে অত সহজ কাজ না সেটা। আমূল পরিবর্তন, নিজের অস্তিত্বের পরিবর্তন প্রয়োজন, আর সেটা খুব একটা সহজ কাজ নয়। তাই আমার মনে হয় যে এতটা সহজ কাজ যখন নয়, তখন তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো, খুব ভালো কথা। এই যদি মুখে একবার তুমি যার প্রতি অন্যায় করেছো তাকে বলো যে আমার ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার সেই যে বোধটা যে তোমার সত্যিই ভুল হয়েছে, সেটাও কিন্তু সেই মানুষটাকে যার প্রতি তুমি অন্যায় করেছো তাকে অনেকটা সহজ করে দেয়, তার মনটাকে হালকা করে, তার কষ্টটাকে প্রচুর কমিয়ে দেয়। হয়তো সে, আমি বিশ্বাস করি একটা জিনিস, হয়তো আমি কি বলবো, ভুল, আমি কিছু সুপারন্যাচারাল কিছুকে বিশ্বাস করি না। আমার মনে বলে যে কোনো কিছু, সেটা তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সেটার একটা ধরুন উষ্ণতা বা একটা ওয়েভ, তরঙ্গ বলে কিছু থাকে, যেটা পরিবেশ পরিস্থিতিকে নাড়া দেয়। যদি তুমি কিচ্ছু না বলো, তোমার সাথে কিছু ঘটে গেল, তুমি চুপ করে আছো, সেই চুপ করে থাকাটাও এই তরঙ্গের সৃষ্টি করে। কারণ তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তুমি, এটা আমার এই যুক্তি, আমি নিজেই নিজেকে দিয়ে এই যুক্তিটা বলতে পারেন খাড়া করেছি, কিন্তু আমার মনে, আমি আশপাশ কিছুটা হলেও অবজার্ভ করে দেখেছি, খুব একটা ভুল যুক্তি নয়। যে তুমি হয়তো কিচ্ছু বলছো না, তুমি চুপ করে সহ্য করছো, তোমার একটা শব্দ তোমার বেরোয়নি, কিন্তু তোমার ভেতরে যে কষ্টের সৃষ্টি হয়েছে, তার ফলে তোমার শ্বাস প্রশ্বাসে যে একটা অন্যরকম তরঙ্গের পরিবর্তন ঘটছে, সেই তরঙ্গের পরিবর্তনটা বাইরের বাতাসটাকে আমার দেহের বাইরের যে ক্লাইমেটটা, সেটাকেও কিন্তু অন্যরকমভাবে তরঙ্গায়িত করে। এবং সেই তরঙ্গটা পার্টিকুলার সেই মানুষ পর্যন্তই পৌঁছাবে, হয়তো অনেক মানুষের গায়ে লাগছে, কিন্তু কারণ সেটা তো তরঙ্গায়িত হয়ে বয়ে চলেছে, গিয়ে হয়তো অনেক মানুষের গা অবধি বা অনেক মানুষ পর্যন্তই সেটা পৌঁছচ্ছে, কিন্তু ঠিক সেই মানুষটার কাছেই গিয়ে এই তরঙ্গটা তার এফেক্ট দেখাবে, যেই মানুষটা ঠিক এই তরঙ্গটাকে সৃষ্টি করার জন্য দায়ী। এটা আমার মনে বলে, কারণ আমি নিজে দেখেছি যে আমি বহু ক্ষেত্রে চুপ করে থেকেছি, কথা বলিনি, কিচ্ছু বলিনি, কিন্তু তার ফল কিন্তু সেইভাবে সে পায় যে ওই জিনিসটা করে। এবার ওটা করে সে যদি রিয়ালাইজ করে যায়, সে যদি নিজেকে একদম শুধরে নেয়, ভালো কথা, কিন্তু সকলের পক্ষে সেটা সম্ভব হয় না। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানুষ কিছুদিন হয়তো নিজেকে কন্ট্রোল করলো, তো আবার যে কি সে একই ভুল বারবার করে, যে একই ভুল বারবার করে তাকে ক্ষমা করা যায় না। এবং বিভিন্ন রকমের কি বলবো, পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে, বলবে না, নিজের মুখে বলবে না, কিন্তু পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতিটা একবার, দুবার, তিনবার মেনে নেওয়া যায়, বারবার কি মেনে নেওয়া যায়? বন্ধুরা, এই প্রশ্নটা আমি আপনাদেরই করলাম, বারবার মানা যায়? মনে হয় যায় না। তাই আমার মনে হয় যে মানুষের উচিত, যখন যা বলছি যথেষ্ট সচেতনভাবে বলি। আমি কাউকে আঘাত দিলাম, সেই আঘাতটা আমি পর্যন্ত ফিরে আসবে,
তার জন্য প্রস্তুত তো থাকতে হবে। তুমি তো একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিলে যে না আমি বুঝেছি, আমি সরি, তাহলে হবে না তো বারবার। সেই আঘাতটা এক না এক সময় তোমার কাছ অব্দি ফিরবে, এবং সেই দিনের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে যে সেই সময় আমি যাকে দিয়েছিলাম সে যখন সয়ে গেছে আমি সইতে পারবো তো। এবং মোস্ট অফ অল দেখা গেছে যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা কিন্তু সেই আঘাত সহ্য করতে পারে না, মানে সেটা রিটার্ন যখন আসে তখন সেটা নিতে পারে না। আর এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা আসলে আমার মনে হয় মানসিকভাবে খুবই দুর্বল চিত্তে, মানে কোনো দৃঢ়তা সম্পন্ন মানুষ নয়, দৃঢ় চিত্তের মানুষ নয়, তারা ভীষণ দুর্বল চিত্তের মানুষ। তারা নিজেদের দুর্বলতা ঢাকার জন্য অন্য মানুষকে অপমান বা কিংবা অন্য মানুষকে ছোট দেখানো, অন্য মানুষ কারোর হয়তো কোনো ত্রুটি নেই, তার আমি ত্রুটি খুঁজে পাচ্ছি না, তাহলে পরে তার পারিপার্শ্বিক বা তার কিছু দুর্বলতা নিয়ে তার উপর প্রেশার ক্রিয়েট করে তাকে ত্রুটিপূর্ণ বলে বিবেচনা, মানে তারই চোখে তাকে ছোট দেখাও। মানে ধরুন আমি আপনাকে আপনার চোখে নামিয়ে দিচ্ছি, মানে আপনি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা। অহরহ এগুলো ঘটছে আমাদের আশেপাশে। আসলে এমন না যে মানে আমি এই মুহূর্তে কিছু একটা ঘটেছে আমার সাথে তার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে অনেক কিছুই দেখি, মনে হয় সময় পাই না তাই বলার। আমি তো জানিনি আমি এখানটাতে কিছু আলাপচারিতা করার জন্যই এই আপনাদের সাথে এই ভিডিও মাধ্যম দিয়ে যোগাযোগ স্থাপন করি। শুধুমাত্র আমার ক্যান্সার বা আমার ছেলের অসুস্থতা বা অসুস্থতা নয়, মানে আমার ছেলের যে অটিজমের প্রবলেম সেগুলো নিয়েই নয়। আমি প্রতিটা মানুষের কষ্ট, প্রতিটা মানুষের জীবনযাত্রা আমাকে সত্যি নাড়া দেয়। আমি বলছি না যে আমি কোনো সুপারন্যাচুরাল পাওয়ার সম্পন্ন মানুষ বা আমি কিছু, কিন্তু বাস্তবিক শুনুন, আমি খুব এই ব্যাপারগুলোতে মানে যন্ত্রণা অনুভব করি কোনো মানুষ যদি কষ্ট পায়। এগুলো দেখতে দেখতে আমার মনের মধ্যে বিভিন্ন স্তরে স্তরে এক একটা ঘটনার লেয়ার জমতে জমতে আমি হয়তো একদিন কথাটা বলি। আমি কাউকে পাই না কথা বলার, মানে এই কথাগুলো বলে মানে সম্পূর্ণভাবে আমার ভেতরে যে কী কথা আছে সেগুলো বলে কাউকে বোঝানোর, কারোর হয়তো সময় নেই শোনার, বা কেউ হয়তো শুনে বুঝতে পারে না আমার ডেপথটা, বা আমাকেই হয়তো ভুল বোঝে। সেই সব কারণে আমি অন্য লোকের সাথে ডিসকাস না করে ভাবলাম একটু আপনাদের সাথেই করি, তাই এই ভিডিও করা। বর্তমানে আমার ছেলে আছে, মোটামুটি স্টেবলই আছে, ওর এমনিতে কোনো সমস্যা হচ্ছে না। তবে আজকাল প্রচুর সেন্সেস গ্রো করেছে, সেগুলো মানে অনেকটাই গ্রোথের দিকে বলা চলে। টাচউড যেন এমনই উন্নতি ওর হতে থাকে, আপনারা আশীর্বাদ করবেন। ওর এবং ওর দিদির উপরেই ভরসা করে আমার জীবন আর কি। সারাটা হয়তো সমস্ত মায়েদেরই তাই হয় যে সন্তানের উপর ভরসা করেই জীবন হয়, আমারও তাই। আমার সত্যি এই দুরারোগ্য রোগ বলুন বা প্রত্যেকে মানুষের জীবনেরই যা ওঠাপড়া, সমস্ত কিছুর উঠতে গিয়ে আমার সন্তানরা, হাজার কষ্ট বেদনা থাকুক আমার, দিন শেষে যখন ওরা কখনো কখনো বলে বসে না, মা তুমি কিন্তু আমাদের ছেড়ে কোথাও যাবে না। রিসেন্টলি একটা ঘটনা বলি, আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, আমি বোধহয় বলেছি এর আগের ভিডিওতে। তো আমার ছেলে সেখানে আমাদের একটা গ্রুপ ফটো আছে, ফ্যামিলি ফটো, সেই এবং বড় করে সেটা দেয়ালে লাগানো, সেই ফটোটাকে ও দেখে এবং রোজ দিন ওখান থেকে একজনকে মাইনাস হিসাবে ধরে কাউন্ট করে এবং বলে ও বম্মা নেই, -1, দেন কাউন্ট ইজ
8, মানে আমাদের 9 জন ফ্যামিলি মেম্বার্স ছিল, তাহলে বাবা মাইনাস হয়ে 8 হয়েছে। রিসেন্টলি আমার কাকি শাশুড়ি একটু বাইরে গেছিলেন, তো সেই সময় দীর্ঘদিন ছিলেন না, মানে মাসখানেক ছিলেন না। সেই সময় ও ওইভাবেই ওর সেজ ঠাম্মি -2, দ্যাট মিন্স দ্য কাউন্ট ইজ 7 এরকম করতো। আমি একদিন আমার এক কলিগের বাড়িতে ইনভাইট ছিল আমার একার, আমি সেখানে গেছি। ও জাস্ট দৌড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো যাওয়ার সময়, মা আমি যাব না। আমি বললাম আজ তুমি না বাবা, বলাতে বলো আচ্ছা বলে চলে গেল। এবার তারপর আমি জানি না কি ঘটেছে, বাড়িতে এসে জাস্ট ঢুকেছি, ও দৌড়ে সিঁড়িতে গিয়ে আমাকে জড়িয়ে ধরে মা তুমি আছো, মা তুমি আছো। আমি আর বুঝতে পারছি না মা তুমি আছো কথাটার অর্থ কী। তারপর একটু পরে আমার মেয়ে এসে বললো, মা ওই ফটোটা দেখে আবার কাউন্ট করছিল, করে -3 বলে ঘরে গিয়ে খুব হাউমাউ করে কেঁদেছে। তখন আমি বুঝলাম তার মানে আমি যে ওদের ছাড়া আমি চলে গেছি, ওর একটা কষ্ট হচ্ছিল যে মা গেছে, ও এক্সপ্রেস করতে পারেনি প্রপারলি। ও ভেবেছে যে মাও চলে গেছে, তখন ওই ফ্যামিলির ফটোটা থেকে ও -3 করে ভেবেছে মাও আর কোনো দিনও ফিরবে না, কারণ সেজ ঠাম্মিও গেছে, ফিরছে না অনেক দিন হলো, তাই মাও তার মানে আর ফিরবে না, এরকম একটা ধারণা ওর ভিতরে আসে। এটা একদিকে যেমন পজিটিভ, আবার আরেক দিকে একটু কষ্টকরও। পজিটিভ মানে ও বিষয়গুলোকে একটু একটু বোঝা শুরু করছে, মানে একটা মারা যাওয়া, মানে কেউ মৃত হয়ে গেলে যে সে ফেরত আসে না, এই বিষয়টা বোঝা শুরু করেছে। কিন্তু ওর ভিতরে এই কষ্টটা বারবার করে ওকে দেওয়াটা হয়তো ঠিক না বলে আমার মনে হচ্ছে। তাই আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা ও কষ্ট পায় আর কি। তো সেজন্য এটা নিয়ে একটু অন্যভাবে কাজ করতে হবে। এই বিষয়গুলোর জন্য কখনো কখনো আর আমার না আসলে ওর ক্ষেত্রে কিছু কিছু ডেভেলপমেন্ট আছে যেগুলোতে হয়তো মানে আমাকে থেরাপিস্টরাই বলেন যে এটা ওর উন্নতি, তো কিন্তু সেটাতে ও কষ্ট পাচ্ছে দেখে আমার অনেক সময় কষ্ট হয়। তারপর আবার ভাবি, যখন শুনি যে না উন্নতি, তখন মনটাকে সান্ত্বনা দিই, না যাক উন্নতি তো হচ্ছে। এবার দেখা যাক, আপনারা ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই রাখবেন ওর ওপরে। আশা করি ও একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আজকের জন্য এতটুকুই, আসছি, ভালো থাকবেন।